আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে ইম্পর্টেন্স অফ পিএইচ। অর্থাৎ পিএইচ মানে যে অনেক গুরুত্বপূর্ণ অবদান আছে আমাদের দৈনন্দিন জীবনে, সেটা আমরা আলোচনা করব। যেমন আমি প্রথমে যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটার নাম হচ্ছে মানবদেহে রক্তের জন্য পিএইচ মানের ফলাফল। এখন এই মানবদেহের রক্তের পিএইচ মানের জন্য এখানে একটা বাফার ক্রিয়া মূলত কাজ করে। সাধারণভাবে মানুষের শরীরে রক্তের পিএইচ সীমা 7.35 থেকে 7.45-এর মধ্যে থাকে। রক্তের পিএইচের মধ্যে এই সীমা অতিক্রম করলে, এই পিএইচ মানটা অতিক্রম করলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি হয়, এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। রক্তের বাফার সৃষ্টি করলে দুর্বল অ্যাসিড ও তার লবণ। সাধারণত 3টি বাফার ক্রিয়ার মাধ্যমে রক্তের পিএইচ নিয়ন্ত্রিত হয়। একটি হচ্ছে বাইকার্বনেট বাফার, একটি হচ্ছে ফসফেট বাফার, আর একটি হচ্ছে বিভিন্ন প্রোটিনের বাফার। এখান থেকে যে 1 নম্বর সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, সেই সমীকরণ অনুসারে আমরা মূলত মানবদেহের রক্তের বাফার ক্রিয়াটা আলোচনা করব। তো দেখা যায় যে রক্তের বাফার এমনভাবে কাজ করে যাতে রক্তের পিএইচ মান 7.4 থেকে 7.35 বা 4.5-এর মোটামুটি মধ্যে থাকে। এইটা থাকলে এটা নিয়ন্ত্রণে থাকে। যদি অতিরিক্ত অ্যাসিড রক্তে প্রবেশ করে তখন অ্যাসিডের হাইড্রোনিয়াম আয়ন রক্তের বাইকার্বনেট আয়ন দ্বারা প্রশমিত হয়। সেক্ষেত্রে সমীকরণটাকে দাঁড়াবে এইরকম। এভাবে অ্যাসিড রক্ত থেকে অপসারিত হয়। উৎপন্ন H2CO3 বিয়োজিত হয়ে পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। সেটা সমীকরণ হলো এইটা। উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ফুসফোরাসের মাধ্যমে নিঃসরণের সাথে নির্গত হয়, আর বাইরে থেকে কোনো ক্ষার রক্তে প্রবেশ করলে তাও প্রশমিত করা হয়। সেটা এইভাবে প্রশমিত হয়। নিচে এই সমীকরণটা আমরা লক্ষ্য করতে পারবো যে সেটা হচ্ছে যে বাইকার্বনিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কিভাবে প্রশমিত হয়। এভাবে মানুষের রক্তের পিএইচ 7.35 থেকে 7.45 এর নির্দিষ্ট থাকে। বাফার ক্রিয়ার মাধ্যমে মানুষের রক্তের পিএইচের মান 4.8 থেকে 7.5-এর মধ্যে স্থির রাখা হয়। যেমন আমাদের লালা রসের পিএইচ মান 6.5 থেকে 7.5-এর মধ্যে স্থির থাকে। যেমন আমাদের লালা রসের পিএইচ মান 6.5 থেকে 7.5-এর মধ্যে স্থির থাকে। এবার যে বিষয়টা আলোচনা করা যাবে সেটার নাম হচ্ছে যে ওষুধ শিল্পে পিএইচের ভূমিকা। পাকস্থলীতে আসলে বিভিন্ন পাচক রসের সাথে আমাদের HCl নিঃসৃত হয়। এর পিএইচ মান 1.8 থেকে 2.2-এর মধ্যে থাকে। এ মান খাদ্যমান পরিপাকের জন্য উপস্থিতি, মানে এই মানটা আমাদের পরিপাকের জন্য পাকস্থলীতে উপযোগী। বিশেষ করে খাদ্যের প্রোটিনকে হজম করার জন্য এই মান থাকা অতীব জরুরি। এ পিএইচ মান যদি কোনো রকমভাবে কমে গেলে অথবা খাদ্যবস্তুর অনুপস্থিতিতে দীর্ঘ সময় পাকস্থলীতে অবস্থান করলে পাকস্থলীর গায়ে ক্ষতের আসলে সৃষ্টি হয়। বিভিন্ন প্রকার বেদনানাশক ওষুধ সেবনের ফলেও পাকস্থলীর পিএইচ মান মাত্রাতিরিক্ত কমিয়ে দেয়। সেক্ষেত্রে পিএইচ মানকে নিয়ন্ত্রণ করার জন্য অ্যান্টি অ্যাসিড ধর্মী বিভিন্ন ধাতব অক্সাইড, যার ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ক্যালসিয়াম প্রভৃতিকে ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। আমরা একটা বিষয় লক্ষ্য করলেই বুঝতে পারবো, যদি আমরা কখনো দেখি যে কোনো কেউ ব্যথা নিয়ে কোনো ডাক্তারের কাছে গেছে, তো ডাক্তার যদি তাকে পেইন কিলার দেয়, দেখা যায় পেইন কিলার যদি সে খায় তখন দেখা যায় তার সাথে তাকে একটা গ্যাসের ওষুধ দেওয়া হয়। কারণ এই গ্যাসের ওষুধ খেলে পারে বেদনানাশক যে ওষুধগুলো আমরা খাই এগুলো তো আসলে পাকস্থলীতে ক্ষত সৃষ্টি করে, আর এই ক্ষত সৃষ্টি করলে সেক্ষেত্রে আমাদের পিএইচ মানকে নিয়ন্ত্রণের জন্য সেক্ষেত্রে আমাদের ওষুধ সেবনের মানে অ্যান্টি অ্যাসিড ধর্মী তথা আমরা গ্যাসের ওষুধ যেটাকে বলি সেইটা আসলে খাই। আসলে আমরা যেটা গ্যাসের ওষুধ খাই সেটাকে মূলত অ্যান্টি অ্যাসিড। অ্যান্টি অ্যাসিড বলতে কি এটা বোঝায়, যেমন হচ্ছে অ্যাসিডিত ধর্মের বিপরীত ধর্মিত ক্ষারীয় ধর্ম। যেমন এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা একটা ক্ষার ধর্মী। ফলে এই ম্যাগনেসিয়াম অক্সাইড যখন আমরা খাই তখন সেটা কি করে, সেটা হচ্ছে আমাদের পাকস্থলীর পিএইচ মানের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। এটা বিষয়টা যদি একটা সমীকরণগুলো লক্ষ্য করলে বুঝতে পারবো। সেটা হচ্ছে যে আসলে এই যে ম্যাগনেসিয়াম অক্সাইডকে যদি আমরা ধরি, সেটা হচ্ছে সেটা পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। ম্যাগনেসিয়াম অক্সাইডটা অনুভাবে হাইড্রোনিয়াম আয়ন তথা অ্যাসিডের যেটা আমাদের পাকস্থলীতে বৃদ্ধি ঘটবে সেটা কিন্তু ম্যাগনেসিয়াম আয়ন এবং পানি তৈরি করবে। এবং অন্যদিকে সেটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা জাতীয় ওষুধ খেতাম সেক্ষেত্রেও দেখা যাচ্ছে অ্যালুমিনিয়াম পায় না। অর্থাৎ যেহেতু পানি এবং ম্যাগনেসিয়াম পানি একটা পৌষ্যময় পদার্থ, সে অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আমাদের পাকস্থলীতে যে অতিরিক্ত হাইড্রোনিয়াম আয়ন হবে সেটা কিন্তু তারা রিমুভ করতে সাহায্য করছে বা প্রশমিত করতে সাহায্য করে। অন্যভাবে দেখা যায় যে আসলে যে প্যারাসিটামল সেবনের ফলেও কিন্তু পাকস্থলীতে আমাদের হাইড্রোনিয়াম আয়নের বৃদ্ধি ঘটে।
এ কারণে পাকস্থলীর পিএইচ মান কমে যায়। এই পিএইচ মান কমে যাওয়ার কারণে অনেকভাবে আমার একইভাবে অ্যাসপিরিন সেবনের ফলে পাকস্থলীতে হাইড্রোমাইনের ঘনমাত্রা বৃদ্ধি পাবে এবং পাকস্থলীর মানের পিএইচ মানের হ্রাস ঘটে। অর্থাৎ অ্যাসপিরিন জাতীয় ওষুধ বা আমরা যদি প্যারাসিটামল খাই সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমাদের পাকস্থলীতে পিএইচ হাইড্রোনিয়াম আয়নের বৃদ্ধি ঘটে। আর যৌবনে যদি হাইড্রোনিয়াম আয়নের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের পিএইচ মান কমে যায়। অর্থাৎ পাকস্থলীর সেক্ষেত্রে পিএইচ মান তার নির্দিষ্ট লেভেলে নিচে চলে যায়। এই নিচে চলে যাওয়াতে যদি না পারে তার জন্য আমরা কিন্তু এই সমস্ত ওষুধের সাথে কিন্তু আবার আমরা গ্যাসের ওষুধ হিসাবে পরিচিত বিভিন্ন ওষুধ খাই যাতে আমাদের পিএইচ মান একটা নির্ধারিত সীমার মধ্যে থাকে। রসায়ন শিল্পে পিএইচের মানের আরও অনেক গুরুত্ব রয়েছে, যেমন পানি শিল্পেও আছে। পানি শিল্পে পানির আমরা জানি অপর নাম জীবন, আমরা পানি পান করি বিশুদ্ধ পানি হিসাবে। আসলে পিএইচ মান যেটা ব্যবহার করা হয় সেটার পিএইচ মান 6.8 থেকে 7.2 এর মধ্যে থাকাই বাঞ্ছনীয়। কারণ আমরা জানি যে আমরা বিশুদ্ধ পানির পিএইচ মান 7। তো এখন কথা হচ্ছে যে সবসময় আসলে বিশুদ্ধ পানি না হলে অন্তত পিএইচের মানটা যেন খুব বেশি ডিফার না করে। সে কারণে 7-এর খুব কাছাকাছি 6.8 থেকে 7.2 এর মধ্যে যদি থাকে সেই পানিটাকে আমরা ইজিলি খেতে পারবো। পিএইচের এ মান অপেক্ষা যথেষ্ট কম বা বেশি হলে কিন্তু ওই পানি আমাদের আসলে পানির অনুপযুক্ত হয়। বোতল যাতে পানির মধ্যে এই পিএইচ মান এই সীমার মধ্যে আসলে রাখা হয়। বিভিন্ন গবেষণায় ব্যবহৃত দ্রবণের পিএইচ মান আসলে 7-এর কাছাকাছি নিয়ন্ত্রণ করা হয় এবং আইভি স্যালাইনে পিএইচ মানকে অবশ্যই 7.3 থেকে 7.5-এর মধ্যেই রাখা হয়। এটা অবশ্যই, যেহেতু এটা স্যালাইনের ব্যাপার। বিভিন্ন কোমল পানি এবং সোডা ওয়াটারের মধ্যে পানির পিএইচ মান 7.4 থেকে 7.8-এর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। বিশ্লেষণীয় রসায়নেও কিন্তু আমাদের পিএইচ মানের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটা আমরা যখন বিভিন্ন ল্যাবে কাজ করব, বিভিন্ন প্র্যাকটিক্যাল করব, আসলে সেখান থেকে আমরা বুঝতে পারবো। তো এখানে আসলে আমি সেটা এই কারণে আলোচনাটাকে এই বিষয়টাকে এবারেই চলে যাচ্ছি। অনুরূপভাবে মৃৎশিল্পেও কিন্তু আসলে আমাদের পিএইচ মানের অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। অর্থাৎ আমরা যদি মৃৎশিল্পে মাটির পিএইচ মানকে 6 থেকে 6.5-এর মধ্যে আসলে সীমাবদ্ধ রাখাই, মাটির পিএইচ মানকে 8 অথবা এর বেশি হলে ওই মাটি মৃৎশিল্পের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। এ কারণে মৃৎশিল্পে ব্যবহৃত মাটিতে চুন যোগ করে মাটির পিএইচ মানকে নিয়ন্ত্রণ করা হয়। সিরামিক শিল্পের ক্ষেত্রেও মৃৎশিল্পের অনুরূপ পিএইচ মান নিয়ন্ত্রণ করা হয়। আবার অনুরূপভাবে কৃষিক্ষেত্রেও কিন্তু পিএইচ মানের একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি যে মাটি পরীক্ষা করে দেখতে হবে, বা যারা কৃষিবিদ আছে তারা বলে থাকে যে ফসল ফলানোর আগে অবশ্যই মাটির পরীক্ষাটা করে নেওয়া। আসলে মাটির পরীক্ষা বলতে যেটা করা হয় যে মাটির পিএইচ মানটাকে আসলে দেখা হয় যে মাটিটা সেখানে অম্লীয় বা ক্ষারীয় আছে কিনা। খুব অম্লীয় মাটিতেও কিন্তু আমাদের কোন মানে ফসল ফলতে যেমন সমস্যা হবে, খুব ক্ষারীয়তেও সেখানে ফসল ফলতে সমস্যা হবে। এই কারণে আসলে আমাদের কোনো একটা জায়গাতে ভালো মানে সবজি চাষ করার ব্যাপারে বা বেশি উৎপাদনের ক্ষেত্রে আমাদের অবশ্যই কৃষিক্ষেত্রে বা তথা মাটির পিএইচ মানটাকে পরীক্ষা করে নিয়েই কিন্তু সেখানে কিন্তু ফসল ফলানোটা উচিত। অন্যদিকে চামড়া শিল্পেও কিন্তু পিএইচ মানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কাঁচা চামড়ার পিএইচ মান আসলে 7 থেকে অনেক উপরে। অর্থাৎ ক্ষারীয় মাধ্যমে বা কাঁচা চামড়াকে পাকা করার সময় পিএইচ মানকে অম্লীয় মাধ্যমে রেখে চামড়াকে পাকা করা হয়। কাঁচা চামড়াকে ট্যানিংয়ের আসলে উপযোগী করার জন্য উদ্দেশ্যে চামড়াতে প্রায় ওজনের 10% চুন এবং 2% সোডিয়াম সালফাইড মিশ্রিত করা হয়। কাঁচা চামড়াকে ট্যানিং করার সময় দ্রবণের পিএইচ মান 3.5 থেকে 4.5-এর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। এই উদ্দেশ্যে আসলে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, কারণ আমি জানি যে অ্যাসিড ব্যবহার করলে পরে পিএইচ মানটা কিন্তু কমতে থাকবে। কাগজ শিল্পেও কিন্তু আমাদের পিএইচ মানের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে। কাগজের কিন্তু পিএইচ মান নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। ঠিক একইভাবে শীট তৈরি করার সময় কিন্তু পিএইচ মানকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত একটা জরুরি কাজ। সেলুলোজ দ্রবণের ক্ষেত্রে 5% কস্টিক সোডা যোগ করে মাধ্যমকে ক্ষারীয় করা হয় এবং জমাট বাঁধা সেলুলোজের মধ্যে 2% সালফিউরিক অ্যাসিড যোগ করে মাধ্যমটিকে অম্লীয় করে নেওয়া হয়। এই দুই ধাপে পিএইচ মানকে যতক্ষণ ক্ষারীয় অম্লীয় মাধ্যমে নিয়ন্ত্রণ করা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি এই বিষয়টা কাগজ উৎপাদনের ক্ষেত্রে মেনে না চলা হয় তাহলে কিন্তু কোয়ালিটি সম্পন্ন কাগজ উৎপন্ন করা কিন্তু একটু ঝামেলাদায়ক। এছাড়া আমরা যে বিভিন্ন যে টয়লেটিস জাতীয় দ্রব্য ক্ষেত্রে কিন্তু সেখানে আমাদের পিএইচের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন আমরা যে সাবান, শ্যাম্পু, ক্লিনার, মাউথওয়াশ, লিকুইড সাবান, ফেস ওয়াশ, ক্রিম, লোশন, জেল ইত্যাদি যে ব্যবহার করে
এসে আসলে এইসব প্রতি ক্ষেত্রে এইসব বিভিন্ন উপাদানের জন্য ভিন্ন ভিন্ন প্রোডাক্টের ভিন্ন ভিন্ন পিএইচ মান নিয়ন্ত্রণ রাখা হয়। যেমন কাপড় কাচার সাবান ও গোসলের সাবান এই দুইয়ের মধ্যে পিএইচ মানের যথেষ্ট ভিন্নতা লক্ষ্য করা যায়। গোসলের সাবানের ক্ষেত্রে পিএইচ মান 8.5 থেকে 9.5-এর মধ্যে সীমাবদ্ধ থাকলেও কাপড় কাচার ক্ষেত্রে সেই মানটা 10.5 থেকে 12 পর্যন্ত আসতে পারে। এ কারণেই আমাদের আছে বলা হয় যে মানে কাপড় কাচার যে সাবান এগুলো কিন্তু অত্যধিক ক্ষারীয় হয়। এই কারণে খুব বেশি কাপড় কাচার সাবান যদি আমরা ত্বকে ইউজ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের চামড়াটা খসখসে হয়ে যায়। সেক্ষেত্রে আবার আমরা লোশন ব্যবহার করি, লোশনের পিএইচ মানটা কিন্তু মোটামুটি 7-এর নিচে থাকে, অর্থাৎ সেটা মোটামুটি একটু অ্যাসিডীয় ধর্ম থাকে। এই কারণে আমাদের যদি চামড়া রুক্ষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু এই লোশন ব্যবহার করি। লোশন ব্যবহার করলে কী হয় যে লোশনের ভিতরে অ্যাসিডীয় উপাদানটা আমাদের স্কিনে শোষিত যে ক্ষার আছে সেই ক্ষারটার সাথে রিয়াকশন করে আর সেটাকে প্রশমিত করে দেয়, যার কারণে তখন আমাদের কিন্তু স্কিনটা আবার পুনরায় মসৃণ হতে শুরু করে। এভাবে আমরা কি করতে পারি, এমনকি স্যানিটারি ন্যাপকিন ডায়াপারের ক্ষেত্রেও কিন্তু পিএইচ মানের কিন্তু নিয়ন্ত্রণ করার একটা ব্যাপার আছে। হিউম্যান বডি আসলে একটা জটিল একটা রাসায়নিক কারখানা আমাদের এই মানবদেহে, সেখানে আসলে বিভিন্ন জৈবিক ক্রিয়া সম্পন্ন হয়। এই জৈবিক ক্রিয়াতেও কিন্তু আমাদের পিএইচের যথেষ্ট ভূমিকা আছে। ফলে আমাদের পিএইচ স্কেল যে শুধু একটা অ্যাসিডীয় মাধ্যম বা সেটা ক্ষারীয় মাধ্যম নিয়ন্ত্রণ করে, কিন্তু আমাদের দেখা যায় যে আমাদের নিজস্ব ব্যক্তিগত শরীরে পার্থিক লাইফে বা দৈনন্দিন চলাফেরাতে বা আমরা বিভিন্ন যে প্রোডাক্টগুলো ব্যবহার করি সেখানে কিন্তু প্রত্যেকটাতেই কিন্তু এই পিএইচ মানের যথেষ্ট গুরুত্ব রয়েছে। আরও এই বিষয়ে আমাদের বইগুলোতে আমরা যে বইগুলো আসলে বিভিন্ন পড়ে থাকি সেখানে কিন্তু আরও বিস্তারিতভাবে আমার যে টপিকসগুলো বললাম আরও বিস্তারিতভাবে এই টপিকসগুলো আসলে আমাদের বইতেই আলোচনা করা হয়েছে। তো সেখানে যদি আমরা এই বিষয়গুলো পড়ি সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে পিএইচের গুরুত্বটা কতখানি। তা আমরা আশা করি আমরা সবাই চেষ্টা করব, বাড়িতে দেখার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব, আর এখান থেকে বোঝার চেষ্টা করবো যে আসলে পিএইচের গুরুত্বটা কতখানি। আর যদি কোনো বিষয়ে সমস্যা হয় অবশ্যই আমরা নিজেরা পরস্পরের সাথে মতবিনিময় করবো যাতে আমরা বুঝতে পারি যে আসলে কী বোঝানো হয়েছে। আজকের ক্লাসটা আমি এ পর্যন্তই রাখছি। পরবর্তী ক্লাসে আসলে সবার সাথে আবার নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। এ পর্যন্ত সবার জন্য শুভেচ্ছা।